স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 214 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল অর্থাৎ শৈলেন্দ্র সিরকার বিদ্যালয় গভর্নমেন্ট স্পন্সার্ড এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 1 এবং 2 এই দুটি স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিও দুটি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। প্রথমেই রয়েছে ফিজিক্যাল সায়েন্স। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 বরফ গলনের লিন তাপের মান সিজিএস পদ্ধতিতে 80 ক্যালোরি। 2 সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। 3 জৈব অনুঘটক বা উৎসেচকগুলি সাধারণত প্রোটিন জাতীয় যৌগ। 4 তাপমোচী বিক্রিয়ায় উষ্ণতা বাড়ে। 5 কাঠকয়লার দহনে প্রয়োজনীয় অন্যতম প্রভাবক হল তাপ। 6 প্রদত্ত কোনটি তড়িতের পরিবাহী অথচ তড়িৎ বিশ্লেষ্য নয়? পারদ। 7 বজ্রপাতের সময় কোথায় থাকা নিরাপদ? পাকা বাড়িতে। 8 সীসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক বিশুদ্ধ তামার গলনাঙ্কের থেকে কম। 9 প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়? কঠিন কার্বন ডাই অক্সাইড। 10 পারদের স্বাভাবিক স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি সেলসিয়াস। প্রদত্ত কোনটি জলকে সুপরিবাহী করতে মেশানো হয়? HCl। 12 ভোল্টামিটারে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয় প্ল্যাটিনাম। 2-এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 কী ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ বৃষ্টি হয়? কিউমুলোনিম্বাস বা বজ্র বিদ্যুতে ভরা ঝড়ের মেঘ থেকে। 2 জারণ ও বিজারণ বিক্রিয়ার একটি প্রাকৃতিক উদাহরণ দাও। লোহায় মরচে পড়া। 3 একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। হাতের ওপর 1 ফোঁটা স্পিরিট ঢাললে ঠান্ডা বোধ হয় কারণ উদ্বায়ী স্পিরিট বাষ্পীভূত হওয়ার জন্য হাত থেকে তাপ শোষণ করে, ফলে ঠান্ডা বোধ হয়। এটি একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ। 4 সমযোজী ও তড়িৎযোজী দু ধরনের যৌগই আমার মধ্যে দ্রবীভূত হয়। আমি কে? হাইড্রোজেন ক্লোরাইড বা HCl। 5 আমি একটি তড়িৎদ্বার, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে আমি যুক্ত। আমি কে? আমি ক্যাথোড। 6 তড়িৎ বিশ্লেষণে কী জাতীয় তড়িৎ ব্যবহার করা হয়? সমপ্রবাহ তড়িৎ বা ডিসি। 7 উনুনের পাশে দাঁড়ালে গরম লাগে, এই ক্ষেত্রে তাপ কোন পদ্ধতিতে আসে? বিকিরণ পদ্ধতিতে। 8 এসআইতে আপেক্ষিক তাপের একক কি? জুল পার কিলোগ্রাম কেলভিন। 9 তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে? ক্যাটায়ন ও অ্যানায়ন। 10 Cu2+ আয়ন কোন তড়িৎদ্বারে মুক্ত হয়? ক্যাথোড তড়িৎদ্বারে। 3-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 শীতকালে আমরা উলের পোশাক পরি কেন? উলের পোশাকে সুতোর মাঝে মাঝে বায়ু আটকে থাকে। বায়ু তাপের কুপরিবাহী বলে দেহ থেকে তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না বা বাইরে ঠান্ডা বায়ু দেহে প্রবেশ করতে পারে না, ফলে দেহ গরম থাকে। এ কারণে শীতকালে আমরা উলের পোশাক পরে থাকি। 2-এর প্রশ্ন তোমার কাছে গরম খাবার অনেকক্ষণ ধরে গরম রাখার পাত্র যেমন ফ্লাস্ক নেই, অথচ তুমি খাবার অনেকক্ষণ গরম রাখতে চাও, তুমি কি করবে? 2 খণ্ড মোটা কাগজের টুকরোর মধ্যবর্তী অংশ শুকনো কাপড়, তুলো বা ফেল্ট বা পশম জাতীয় পদার্থ দ্বারা পূর্ণ করে একটি তাপরোধী মোড়ক তৈরি করে তার মধ্যে গরম খাবার রাখলে তা দীর্ঘ সময়ের জন্য গরম থাকবে, কারণ কাগজ ও তুলো সহজলভ্য এবং তাপের কুপরিবাহী পদার্থ। 2টি কাগজ খণ্ডের মাঝে তুলো থাকায় তার মধ্যে আবদ্ধ বায়ু একটি কুপরিবাহী আস্তরণ গঠন করে। সুতরাং এই ব্যবস্থা অবলম্বন করলে পরিবহন, পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে গরম খাদ্যবস্তু থেকে পরিবেশে তাপ সঞ্চালন হয় না। সুতরাং ব্যবস্থাটি একটি থার্মোফ্লাস্কের মতো আচরণ করে এবং খাদ্যবস্তু দীর্ঘ সময় পর্যন্ত গরম থাকে। পরের প্রশ্নে রয়েছে খেলনা বন্দুকের ক্যাপ ফাটানোর ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকটি কী? খেলনা বন্দুকের ক্যাপকে জোরে আঘাত করলে তবেই সেটি ফাটে। এক্ষেত্রে জোরে আঘাত করে ক্যাপের ওপর চাপ বাড়ানো হয়, ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং শব্দ, তাপ ও আলো উৎপন্ন হয়। চাপই এখানে রাসায়নিক বিক্রিয়াটির প্রভাবক। পরের প্রশ্ন অনুঘটক কাকে বলে? উদাহরণ দাও। যেসব রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় স্বল্প পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত অথবা মন্দীভূত করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে ভর ও ধর্মে অপরিবর্তিত থাকে, সেই সব পদার্থকে অনুঘটক বলে, যেমন লৌহ চূর্ণ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ইত্যাদি। পরের প্রশ্ন বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন?
ভূপৃষ্ঠ ও উপরের আকাশের মধ্যে প্রায় 4 লক্ষ ভোল্ট বিভব পার্থক্য আছে। এই বিভব প্রভেদের জন্য বায়ুতে থাকা বিভিন্ন আয়ন ও আধানযুক্ত সূক্ষ্ম কণাদের চলাচল ঘটে, অর্থাৎ তড়িৎ প্রবাহ ঘটে। এভাবেই পৃথিবীর বায়ুতে তড়িৎ প্রবাহ ঘটে। 4 দাগের প্রশ্নে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. লোহায় মরচে ধরা একটি অবাঞ্ছিত জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। লোহাকে আর্দ্র বাতাসে ফেলে রাখলেই তার উপর লালচে বাদামি বর্ণের আস্তরণ বা মরচে পড়ে, অর্থাৎ এটি প্রাকৃতিকভাবেই ঘটে। মরচে হলো জলযুক্ত ফেরিক অক্সাইড Fe2O3.XH2O, যেখানে X হলো জলের অণুর সংখ্যা। এটি নির্দিষ্ট নয়, পরিবর্তনশীল। মরচে পড়ার সময় লোহার জারণ ঘটে। প্রথমে এটি ফেরাস আয়নে ও পরে ফেরিক আয়নে পরিণত হয়। জারণ বিজারণ বিক্রিয়া সবসময় একই সঙ্গে ঘটে। এক্ষেত্রে দুটি বিজারণ বিক্রিয়া ঘটে। 1. জলের হাইড্রোজেন আয়নের বিজারণ ঘটে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 2. অক্সিজেন গ্যাসের বিজারণ ঘটে জল উৎপন্ন হয়। এইভাবে লোহায় মরচে পড়ে ও লোহা ক্ষয়ে গিয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে। তাই লোহায় মরচে ধরা একটি অবাঞ্ছিত জারণ বিজারণ বিক্রিয়া। 2 প্রশ্ন, পার্থক্য লেখো ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য। প্রথমে বিষয় 1 নম্বর, তড়িৎ পরিবহনের মাধ্যম। ধাতব পরিবাহী ধাতুর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ধাতু মধ্যস্থ মুক্ত ইলেকট্রনগুলি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ পরিবহন করে উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলি। 2 নম্বর বিষয় হলো পদার্থের অবস্থা। ধাতু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কেবলমাত্র জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। 3 নম্বর বিষয় হলো পরিবর্তনের প্রকৃতি। ধাতব পরিবাহী তড়িৎ পরিবহনে ধাতুর কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। তড়িৎ পরিবহনের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। 4 নম্বর বিষয় হলো তড়িৎ পরিবহনের ফলাফল। ধাতুর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনে কোনো পদার্থের স্থানান্তর ঘটে না। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনে বিভিন্ন তড়িৎদ্বারে বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়। এরপরে আমরা লাইফ সায়েন্সের পার্টে চলে আসছি। 1 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 1. একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম লেখো। ম্যালেরিয়া। 2. প্রণোদিত জনন বলতে কী বোঝো? যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বদ্ধ জলাশয়ের মধ্যে মেজর কার্প জাতীয় মাছের দেহে পিটুইটারি গ্রন্থির নির্যাস প্রয়োগ করে প্রজনন ক্রিয়ার জন্য উদ্দীপিত করা হয় তাকে প্রণোদিত প্রজনন বলে। 3 প্রশ্ন, যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম লেখো। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। 4. পেস্ট কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত জীব যেমন প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, কীটপতঙ্গ, ইঁদুর প্রভৃতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফসলের ক্ষতি করে বা অন্যান্য দ্রব্য নষ্ট করে বা রোগ সৃষ্টি করে, মানুষের ক্ষতিসাধন, স্বাচ্ছন্দ্য লাভ ও অর্থনৈতিক সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করে, তাদের ক্ষতিকারক পতঙ্গ বা পেস্ট বলে। যেমন পঙ্গপাল বা ঘাসফড়িং। এদের প্রকৃতি হচ্ছে শস্য কাটা পতঙ্গ। এরা কি ক্ষতি করে না শস্য উদ্ভিদের আখের পাতা খেয়ে ব্যাপক ক্ষতি করে। 2 নম্বর পেস্ট হচ্ছে মাজরা পোকা বা গন্ধি পোকা। এরা শোষণকারী পতঙ্গ। শস্য উদ্ভিদের কাণ্ডে ছিদ্র করে বা পাতা থেকে কোষরস শোষণ করে শস্য উদ্ভিদের ক্ষতি করে। এরপরের 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1. এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির সম্পূর্ণ নাম হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। 2. চায়ে উপস্থিত ক্যাফিন ও থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে। 3. জিঙ্ক ফসফাইড ও ওয়ারফেরিন ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করতে সাহায্য করে। 4. প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো ইয়ারসিনিয়া পেস্টিস। 5. গ্রাস কার্প ও কমন কার্প হলো দুটি বহিরাগত কার্পের উদাহরণ। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 1. রানী, পুরুষ এবং শ্রমিক মৌমাছির একটি করে কাজ লেখো। মৌচাকের মৌ কলোনিতে 3 প্রকার মৌমাছি দেখা যায়, যথা রানী, পুরুষ এবং শ্রমিক মৌমাছি। রানী মৌমাছির কাজ ডিম পাড়া। পুরুষ মৌমাছির রানী মৌমাছির সঙ্গে প্রজনন ক্রিয়ায় অংশগ্রহণ করে। শ্রমিক মৌমাছির কাজ ফুল থেকে মকরন্দ সংগ্রহ, মৌচাক রক্ষণাবেক্ষণ, মধু, মোম উৎপাদন, রানী ও পুরুষ মৌমাছিদের খাদ্য সরবরাহ তথা লালন পালন প্রভৃতি। 2 দাগে রয়েছে কোন ধরনের উদ্ভিদ চাষ করলে মাটিতে নাইট্রোজেন বেড়ে যায় এবং কেন? অনেক সময় দুটো চাষের মাঝে একবার সিম্বি গোত্রীয় উদ্ভিদ যেমন মটর, বিন, ছোলা বা ডালের চাষ করা হয়। এই ধরনের উদ্ভিদের মূলে বাসা বাঁধে রাইজোবিয়াম নামে এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া। উদ্ভিদেরা
বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। এই ব্যাকটেরিয়া পরিবেশ থেকে নাইট্রোজেন গ্রহণ করে উদ্ভিদের ব্যবহারযোগ্য নাইট্রোজেন যৌগে পরিবর্তিত করে উদ্ভিদদের দেয়। এই নাইট্রোজেনের যৌগগুলো উদ্ভিদদের ব্যবহারের পরে বাকিটা মাটিতে রয়ে যায়। তাই সিম্বিগোত্রীয় উদ্ভিদের ফসল তোলার পরেও মাটিতে যথেষ্ট নাইট্রোজেন থাকে। এরপরে ধান, গম ও ভুট্টা জাতীয় ফসল চাষ করলে এই উদ্ভিদেরা মাটি থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের যৌগ গ্রহণ করতে পারে। তাই এই ধরনের ফসল একবার চাষ করে মাঝে একবার সিম্বিগোত্রীয় উদ্ভিদের চাষ করলে মাটি আবার তার হারানো নাইট্রোজেন যৌগ ফিরে পায়। 3 দাগের প্রশ্ন, মেজর কার্প এবং মাইনর কার্পের পার্থক্য লেখো। মেজর কার্প ও মাইনর কার্পের পার্থক্য। 1 নম্বর বিষয় হলো আকার। মেজর কার্প আকারে বড়, মাইনর কার্প আকারে ছোট। 2 নম্বর বিষয় ওজন। মেজর কার্পদের ওজন অনেক বেশি, মাইনর কার্পদের ওজন অনেক কম। 3 নম্বর বিষয় হলো বৃদ্ধির হার। মেজর কার্পের বৃদ্ধির হার দ্রুত, বছরে 900 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত বৃদ্ধি হয়। মাইনর কার্পের বৃদ্ধির হার খুবই কম। 4 নম্বর বিষয় হলো ডিম পাড়ার স্থান। মেজর কার্প সাধারণত বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে না, মাইনর কার্প বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে। পরের প্রশ্নে রয়েছে মিশ্র মাছ চাষ এবং নিবিড় মাছ চাষ কাকে বলে? খাদ্য স্তরভিত্তিক মাছ নির্বাচন করে যখন একই পুকুরে প্রধান 3 প্রকার দেশি পোনা জাতীয় মাছ যেমন রুই, কাতলা ও মৃগেল একসঙ্গে চাষ করা হয় তখন তাকে মিশ্র মাছ চাষ বলে। খাদ্য স্তরভিত্তিক মাছ নির্বাচন করে যখন একই পুকুরে 3 প্রকার দেশি কার্প জাতীয় মাছের অর্থাৎ রুই, কাতলা ও মৃগেলের সঙ্গে 3 প্রকার বিদেশি কার্প জাতীয় মাছকে যেমন সিলভার কার্প, গ্রাস কার্প ও সাইপ্রিনাস কার্প একসঙ্গে চাষ করা হয় তখন সেই প্রকার মাছ চাষকে নিবিড় মিশ্র মাছ চাষ বলে। 5 প্রশ্ন, মুরগির লেইং ব্রিড এবং টেবিল ব্রিডের পার্থক্য লেখো। বিষয় 1 নম্বর হলো উৎপাদিত বস্তু। লেইং ব্রিড এরা বছরে 150 থেকে 200 বা তারও বেশি ডিম পাড়ে, তাই ডিমের জন্যই এদের পালন করা হয়। আর টেবিল ব্রিড এরা বছরে অধিক পরিমাণে মাংস উৎপন্ন করে, তাই শুধু মাংসের জন্য এদের পালন করা হয়। 2 নম্বর বিষয় উৎপাদন শুরুর সময়। লেইং ব্রিড লেয়াররা বা লেইং ব্রিডরা সাধারণত 20 সপ্তাহ বয়সে ডিম পাড়তে শুরু করে। আর টেবিল ব্রিড যারা রয়েছে বা ব্রয়লাররা সাধারণত 6 থেকে 7 সপ্তাহের মধ্যেই বাজারজাতকরণের উপযুক্ত হয়ে ওঠে। 3 নম্বর বিষয় হলো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শর্ত। এদের লালন পালনের জন্য পর্যাপ্ত আলো ও স্থানের প্রয়োজন হয়। এদের বৃদ্ধির জন্য উপযুক্ত শর্ত এবং মৃত্যুহার কম রাখতে হয়। আর উদাহরণের হিসেবে যদি বলা হয়, লেইং ব্রিডের উদাহরণ হচ্ছে হোয়াইট লেঘর্ন, মিনর্কা প্রভৃতি। আর টেবিল ব্রিডের উদাহরণ আসিল, কোচিন, চিটাগং, ব্রাহ্মা প্রভৃতি। 4 দাগে সংক্ষেপে উত্তর দাও। 1 ম্যালেরিয়া রোগের ওপর একটি টিকা লেখো। ম্যালেরিয়া কথার অর্থ হলো খারাপ বায়ু বা ব্যাড এয়ার। এটি একটি মশাবাহিত রোগ। স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে আক্রান্ত ব্যক্তির রক্ত থেকে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফালসিপেরাম নামক প্রোটোজোয়া মশকের দেহে প্রবেশ করে। এখানে বাংলায় নামগুলো লেখা আছে। এরপর ওই প্রোটোজোয়া মশকের দেহে বংশবৃদ্ধি করে। পরে ওই মশকই সুস্থ মানুষকে কামড়ালে প্রোটোজোয়া সেই মানুষের দেহে প্রবেশ করে। মানুষটি তখন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। বর্ষাকালে গরম, ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া এই রোগের প্রকোপ বাড়ে। কাঁপুনি দিয়ে জ্বর আসে, ঘাম দিয়ে জ্বর সেরে যায়, মাথার যন্ত্রণা, যকৃৎ ও প্লীহা বড় হয়ে যায়, গাঁটে গাঁটে যন্ত্রণা, গোটা শরীরে ব্যথা, সঙ্গে সঙ্গে চিকিৎসা না করালে মারা যাবারও সম্ভাবনা থাকে। 2 প্রশ্ন, কিভাবে ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালন করা হয় তা লেখো। ডিপ লিটার পদ্ধতিতে মুরগি চাষের প্রয়োজনীয় সরঞ্জামগুলি নিম্নরূপ। 1 ঘর। আলো বাতাসযুক্ত সাধারণ ঘরে বা কাঠের প্ল্যাটফর্মের ওপর খাঁচার মতো ঘর তৈরি করে নেওয়া হয়। ঘরের মেঝেতে ভালোভাবে চুন, ব্লিচিং পাউডার ছড়িয়ে ঘর পরিষ্কার শুকনো করে লিটার বিছানো হয়। কাঠের গুঁড়ো, ধান, তুলোবীজ, জব প্রভৃতির তুষ, ভুট্টা ও আখের খোসা ছোট ছোট করে কাটা খড় দিয়ে লিটার তৈরি করা হয়। এই প্রকার ঘরের দেয়ালের গায়ে ডিম পাড়ার নেস্ট বসানো থাকে, ফলে মুরগিরা ওই নেস্টে গিয়ে ডিম পাড়ে। 2 নম্বর বিষয় হলো খাবার ও জলের পাত্র। মুরগি যাতে একসঙ্গে অনেক খাবার খেতে না পারে এবং খাবার নষ্ট করতে না পারে, তাই আধুনিক স্বয়ংক্রিয় খাবারের পাত্র ব্যবহার করা উচিত। অনুরূপভাবে আধুনিক স্বয়ংক্রিয় ওয়াটার ফাউন্টেন জলের পাত্র হিসেবে ব্যবহার করা উচিত। 3 বালি স্নানের পাত্র। ঘরে একটি বড় থালায় বা গামলায় বালি ভর্তি করে রাখা হয়, কারণ মুরগিরা ধুলো বালি মেখে স্নান করে। 4 মুরগির দাঁড়। মুরগিদের বিশ্রামের জন্য 2 বাই 2 ইঞ্চি মাপের বড় বড় লম্বা কাঠ দিয়ে কয়েকটি দাঁড় তৈরি করে ঘরের দুপাশের দেওয়ালে আটকানো হয়। আজ এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।
নমস্কার।